আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশ যে এই মুহূর্তে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কতটা গভীর সংকটের মধ্যে রয়েছে তা নতুন করে কিছু বলার নেই। এবং একই সঙ্গে ভারত এবং পাকিস্তান দুদিক থেকে বাংলাদেশ কতটা হুমকির মধ্যে রয়েছে তাও আমরা বেশ আঁচ করতে পারছি। একই সঙ্গে রয়েছে ডিপ স্টেটের খেলা যুক্তরাষ্ট্রের জায়গা থেকে। এ বিষয়ে খানিকটা আলোচনা করবে, তবে তার আগে বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামের হিন্দু ধর্মের যে মানুষটিকে পিটিয়ে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে আবার পোড়ানো হলো নৃশংসভাবে, সে বিষয়ে একটু আলোচনা করতে চাই। এই জন্য যে দীপু দাসের এই হত্যাকাণ্ডকে ঘিরে ভারতে তোলপাড় শুরু হয়েছে। একটা উগ্রবাদী গোষ্ঠী তারা এটিকে ইস্যু করে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে উপদূতাবাসে আক্রমণ করার চেষ্টা করছেন। দীপু দাসকে যেভাবে নৃশংসতার সাথে হত্যা করা হয়েছে, হত্যা করার পরও যে নারকীয় উন্মাদনা চালানো হয়েছে তার লাশ নিয়ে, আমরা যদি শুধুমাত্র এই ঘটনার নিন্দা জানাই তাতে আমি মনে করি নিজেদের প্রতি এক ধরনের নিজেদের প্রতারণা, বরং ঘেন্নায় লজ্জায় ধিক্কার দিতে হয় নিজেদেরকেই। এখন দীপু দাসের এই বিষয়টিকে ভারত সংখ্যালঘু নির্যাতন হিসেবে চিহ্নিত করে বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন গোষ্ঠী থেকে এক ধরনের হুঙ্কার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বাংলাদেশের প্রতি। প্রশ্ন হচ্ছে, কেন দীপু দাসের এই ঘটনাটিকে আমরা সংখ্যালঘু নির্যাতন হিসেবে বর্ণনা করব বা অভিহিত করার চেষ্টা করবে ভারত? বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বা হিন্দু নির্যাতন হয়েছে এ কথা সত্য, কিন্তু যখনই যেটি ঘটবে সেটিকে এই সংখ্যালঘু নির্যাতনের মধ্যে কেন ফেলতে হবে? যদি একই ধরনের ঘটনার উদাহরণ টেনে নিয়ে আসি বা এর চেয়ে আরও নৃশংসতার কথা বলি, যেমন মাস দেড় দুই আগে রাজবাড়ির গোয়ালন্দে নুরু পাগলা নামের ব্যক্তির লাশকে কবর থেকে তুলে পোড়ানো হলো। এটা কি আরো উন্মাদনাময় নয়? কবর থেকে লাশ তুলে পোড়ানো হলো, তো এটা তো কারা করেছে? নুরু পাগলা তো মুসলিম ধর্মের একটু ভিন্ন মতাবলম্বী, মাজার সংস্কৃতিতে তার বিশ্বাস ছিল, তো তাকে হত্যা ঠিক নয়, তাকে কবর থেকে তুলে কারা পোড়ালো? এই মুসলমান সম্প্রদায়ের একটা অংশ, একটি উগ্রবাদী গোষ্ঠী। তাহলে এটাকে আমরা কি সংখ্যাগুরু নির্যাতন বলবো? যাই হোক, আবার ভারতের যে শুধুমাত্র উগ্রবাদী গোষ্ঠী এটিকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন দূতাবাসে হামলা করা, মানে বাংলাদেশি দূতাবাসে হামলা করার চেষ্টা করছে তা নয়। পশ্চিমবঙ্গের বাম দলগুলো তারাও একই ঘোষণা দিয়েছে, কলকাতায় বাংলাদেশি মিশনে তারা বাংলাদেশি মিশন ঘেরাও করবে। এর সাথে আরও অনেক বিষয় রয়েছে, যাই হোক সেই বিষয়ে আর বিস্তারিত গেলাম না। এখন বিষয় হচ্ছে যে ভারতের মানুষের মধ্যে যেই উত্তেজনা কাজ করছে তার পিছনেও আরও অনেক কারণ রয়েছে। বাংলাদেশের বিভিন্ন পর্যায় থেকে বিশেষ রাজনৈতিক দলের পক্ষ থেকে নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। 7 সিস্টার্স দখল করে নেওয়া হবে বা বিচ্ছিন্ন করা হবে, ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়া হবে। আবার ভারতের কোনো নেতা যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে না তাও কিন্তু নয়। কিন্তু বাংলাদেশে এই কাজটি কারা বেশি করে ছড়াচ্ছে? নিঃসন্দেহে আমরা বলতে পারি পাকিস্তান থেকে এই উন্মাদনাগুলো বেশি ছড়ানো হচ্ছে, উস্কানি বেশি ছড়ানো হচ্ছে। তার নতুন একটি উদাহরণ আমাদের সামনে এসে উপস্থিত হলো মঙ্গলবার পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিম লীগ নওয়াজ শরীফের যে মুসলিম লীগ, তার এক নেতা হুঁশিয়ারি উচ্চারণ করেছে, হুঙ্কার ছেড়েছে, ভারত যদি বাংলাদেশে নজর দেয়, পাকিস্তান যদি ভারতে আক্রমণ করতে চায় যে কোনো ইস্যু তো করতেই পারে, বাংলাদেশকে ইস্যু করার কি প্রয়োজন? এখানে বাংলাদেশকে কেন টানা হচ্ছে? বাংলাদেশের প্রতি এত প্রেম, পাকিস্তানের প্রেম একেবারে উতলে পড়ছে। আমরা মাত্র কয়েকদিন আগে যেটির উদাহরণ বা রেফারেন্সের আগেও আমি দিয়েছি একটি কন্টেন্টে, টাইমস অব ইসলামাবাদ পাকিস্তানের একটি গণমাধ্যম, যেটি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI কর্তৃক নিয়ন্ত্রিত, আমি যতদূর জানি, আমার যদি ভুল না হয়ে থাকে, সেই পত্রিকাতে, সেই গণমাধ্যমে কি একটা ভয়ঙ্কর গুজব ছড়ানো হলো যে ভারতের সাথে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যেই বাংলাদেশ
তুরস্কের তৈরি TRZ-300 এবং TRZ-230 গাইডেড রকেট সিস্টেম ব্যবহার করে তার মানে বাংলাদেশের আর্টিলারি সক্ষমতা বৃদ্ধি করেছে। ভারতের সীমান্ত থেকে বাংলাদেশ যুদ্ধাবস্থার জন্য তৈরি হয়ে গেছে। উস্কানি দিয়ে দিয়ে যে পর্যায়ে নিয়ে যাচ্ছে, শুধু উস্কানি নয়, নানান ধরনের নানান বিষয় নানান অনেক কিছু এখানে আসছে এমনও তো শোনা যাচ্ছে। আর পাকিস্তানের এরকম একটি গভীর চক্রান্তের ফাঁদে পা দিচ্ছে আমাদের এই বিশেষ বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। মুসলিম লীগের ওই নেতা নাম কামরান সাইদ উসমানী। কামরান সাইদ উসমানী মঙ্গলবার একটি ভিডিও বার্তাতে বলছেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে, যদি কেউ বাংলাদেশের দিকে কুনজর দেয়, তাহলে মনে রাখতে হবে পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র খুব দূরে নয়। বুঝুন অবস্থা। এবং এই নিউজটি ভারতের বিভিন্ন প্রথম সারির বিভিন্ন গণমাধ্যমে বেশ গুরুত্বের সঙ্গে ছাপা হয়েছে। আমাদের নিজস্ব গণমাধ্যমেও এর মধ্যে এটি এসেছে অনলাইন পোর্টালগুলোতে। ওসমানী বলছেন, বাংলাদেশ যদি অখণ্ড ভারতের চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে পাকিস্তান এটি সহ্য করবে না। আহা, কি দরদ! সীমান্তে বিএসএফ বাংলাদেশকে বিরক্ত করছে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করছে। বুঝতে পারছেন তো আসল বিষয়টি? ৭১ যা করেছিল ধর্মের দোহাই দিয়ে আমাদের প্রতি, আবার তেমন একটি তকমা দেওয়ার চেষ্টা চলছে। আর কথা হচ্ছে যে অখণ্ড ভারত চাপিয়ে দেবে বাংলাদেশের উপরে। এই অখণ্ড ভারতের কথা বললে তো পাকিস্তান নিজেও সেই ভারতের অখণ্ড মানচিত্রের মধ্যে পড়ে যায়। নেপাল পড়ে, ভুটান পড়ে। বাংলাদেশ নিয়ে এত মাথা ব্যথা কেন তাদের? তিনি বলছেন, পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা উচিত। পাকিস্তানের বাংলাদেশের ঘাঁটি স্থাপন করা উচিত। এর আগে আমরা দেখেছিলাম বা জানি, আমাদেরই একজন অধ্যাপক পাকিস্তান থেকে মিসাইল নিয়ে এসে ভারত সীমান্তে ভারতের দিকে তাক করে রাখার কথা বলেছিলেন। এখন পাকিস্তান তো ভুলতে পারছে না ৭১কে। কদিন আগে দুই দেশের মধ্যে, ভারত পাকিস্তানের মধ্যে যখন সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনাগুলো ঘটলো, তখন একটা পর্যায়ে শেহবাজ শরীফ তার একটি অপারেশনকে কেন্দ্র করে বলেছিলেন যে এটি ৭১-এর প্রতিশোধ। ৫ আগস্টের পরপরই, ২৪-এর ৫ আগস্টের পরপরই ভারতের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার তিনি বললেন পাকিস্তান তার হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পেয়েছে, বাংলাদেশকে উদ্দেশ্য করে বললেন। আবার তিনি বাংলাদেশে এসে কি উদ্ধত্তের সঙ্গে বললেন ৭১ ইস্যুতে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে, যে হৃদয় পরিষ্কার করুন। নৃশংসতা, পৈশাচিকতা চালিয়েছে তারা, আর হৃদয় পরিষ্কার করতে বলে আমাদের। আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করলাম, আমাদের কোনো রাজনৈতিক দল, সরকার তো বাদই দিলাম, কেউ এ কথার কোনো প্রতিবাদ করলো না। এদিকে বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, বিশেষ একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে ৪৭-এ। ৭১ কিসের? ৭১ তো মিথ্যা। কেউ বলছে ৭১-এর প্রজন্ম ঘৃণিত প্রজন্ম। মোহাম্মদ আলী জিন্নাহর জন্মবার্ষিকী গত বছরও পালিত হয়েছে ২৪শে ডিসেম্বরে, ২৫শে ডিসেম্বরেও পালিত হয়েছে। আবার ভারতের দিকে তাকাই আমরা। ভারতের জম্মু কাশ্মীরের কিস্তওয়ারে বিক্ষোভ করেছে আরেকটি গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে দীপু দাসের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। সেখানে জম্মু কাশ্মীরের বিধানসভার বিরোধী দলীয় নেতা সুনীল শর্মা বলছেন বাংলাদেশকে এখন ইস্যু করে তারা কি যুদ্ধে জড়াবে? তবে দায় আমাদের কম নয়। অন্তত ভারত ইস্যুতে যেই উস্কানিমূলক বক্তব্যগুলো দিয়ে দিয়ে খোঁচানো হচ্ছে, কি করবে পাকিস্তান আমাদের জন্য? সতর্ক থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।